আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসহায়ক পদে যে পরীক্ষাটি হয়েছিল 27 তারিখে, গত মাসের 27 তারিখে যে পরীক্ষাটি হয়েছিল, সেটার শুধু ইংরেজি অংশের আমরা বাংলা অংশটা অলরেডি আপলোড করেছি ভিডিও সমাধান। আজকে আমরা ইংরেজি অংশের সমাধান দেখব, একদম ব্যাখ্যা সহকারে দেখব। প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহকারে দেখব। তো আমরা শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকুন, প্রশ্নগুলো দেখুন। কারণ হচ্ছে চাকরি পেতে, অর্থাৎ চাকরি এখন বর্তমান রিসেন্ট প্রশ্ন বেশি আসতেছে। এই রিসেন্ট প্রশ্নগুলো পড়ার কোনো বিকল্প নাই। তো এইটা রিসেন্ট প্রশ্ন পড়তে হবে, এই জন্যে এই প্রশ্নগুলো ভালো করে সলভ করে রাখা, বুঝে সলভ করে রাখা উচিত। তো চলুন দেখি প্রশ্নগুলো কি প্রশ্ন আসছিল এবং সেই প্রশ্নগুলোর ব্যাখ্যাগুলো দেখি। 1 নম্বরে দেখেন, ক্রপ আপ এর বাংলা পরিভাষা কী। এখানে আসছে শস্য কাটা, হঠাৎ উদয়, হঠাৎ দেখা, সংক্ষিপ্ত করা। তো এখানে উত্তর হবে হচ্ছে হঠাৎ উদয়। তো এটার হঠাৎ উদয় হওয়ার ব্যাখ্যা কী, আসলে কারণ কী? এটার কারণ হচ্ছে ক্রপ আপ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে কোনো সমস্যা বা ঘটনা বা বিষয় পূর্বাভাস ছাড়াই হঠাৎ প্রকাশ পেলে বা দেখা দিলে ক্রপ আপ ব্যবহার করা হয়। ক্রপ আপ কখন ব্যবহার করা হয়? যখন কোনো ঘটনা বা সমস্যা, এগুলো কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ যদি প্রকাশ পায় বা হঠাৎ দেখা দেয়, এটা তখন হচ্ছে ক্রপ আপ ব্যবহার করা হয়। তাহলে ক্রপ আপ মানে এটা হচ্ছে হঠাৎ উদয় বা হঠাৎ দেখা, এরকমই মেলে। তাছাড়া আসলে অন্যগুলো অপশনগুলো মেলে না। তো উত্তর হচ্ছে খ নম্বর। এরপরে 2 নম্বর হচ্ছে হু ইজ রাইটার। এটা ইংরেজি লেটারেচার থেকে এসেছে। হু ইজ রাইটার হ্যাপি ভ্যালি। এই হ্যাপি ভ্যালি এটা লেখককে লেখক হচ্ছে গ নম্বর উচ্চার প্যাট্রিক হোয়াইট। হ্যাপি ভ্যালি ছিল প্যাট্রিক হোয়াইটের প্রথম প্রকাশিত উপন্যাস। এতে একটি শহরের মানুষের জীবন, একাকিত্ব, সম্পর্ক, মানসিক দ্বন্দ্বের চিত্র তুলে ধরা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য বুক ওয়াক অফ ইন্ডিয়া ইজ অফ ড্যাশ টাইপ। এটা হচ্ছে এসে টাইপ। এটা হচ্ছে একটা এসে টাইপ। এই দ্য বুক ওয়াক অফ ইন্ডিয়া, এটা কোন টাইপের? একটা এসে টাইপের। আচ্ছা, 3 নম্বর গেল। এবার 4 নম্বর হচ্ছে ড্রয়ের পাস্ট ফর্ম কি? ড্রিউ। ড্রয়ের পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ। এটা অ্যান্সার হবে ড্রিউ। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রা। ঠিক আছে, অর্থাৎ সংক্ষিপ্ত ব্যাখ্যা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই 3টা রূপ দেওয়া আছে: প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। ড্র, ড্রিউ, ড্রান। বিলি, এটা হচ্ছে কোন ধরনের জেন্ডার, অর্থাৎ কোন লিঙ্গ? এটা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ? অর্থাৎ এটা কোন জেন্ডার বোঝাচ্ছে। তো নিউট্রাল জেন্ডার না কমন জেন্ডার, মাস্কুলিন জেন্ডার না ফিমেনাইন জেন্ডার? এটা হচ্ছে একটা ফিমেনাইন জেন্ডার। এটা সঠিক উত্তর হচ্ছে ফিমেনাইন জেন্ডার। কারণ বিলি শব্দের অর্থ হচ্ছে সুন্দরী নারী। বিলি শব্দের অর্থ কি? সুন্দরী নারী। এটি একটি ফিমেনাইন জেন্ডারের অন্তর্ভুক্ত। এর আরও কয়েকটি উদাহরণ হচ্ছে বিলি অর্থ সুন্দরী নারী, কুইন অর্থ রানী, মারে হচ্ছে স্ত্রী, ঘোড়া, এটা হচ্ছে পুরুষলিঙ্গ হচ্ছে হর্স, হেন হচ্ছে মুরগি, ড্রাসেস হচ্ছে এটা হচ্ছে রাজহাঁস বোঝাচ্ছে, লায়ন হচ্ছে সিংহী। সব এগুলো স্ত্রীলিঙ্গের উদাহরণ বোঝাচ্ছে, দেওয়া আছে। 6 নম্বর হচ্ছে হু ইজ সেন্টেন্স অফ কারেক্ট। এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? প্রথমটা দেওয়া আছে হি হ্যাড কাম হোম ইয়েস্টারডে। এরপরে হচ্ছে হি হ্যাভ কেম হোম ইয়েস্টারডে। এরপরে দেওয়া আছে হি হ্যাড বিন কাম হোম ইয়েস্টারডে। এরপরে দেওয়া আছে হচ্ছে হি কেম হোম ইয়েস্টারডে। এর প্রথমে হচ্ছে দেখেন, এই জায়গায় ব্যাখ্যা দিয়ে আছে, আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি সুন্দর করে। ইয়েস্টারডে অতীত নির্দেশ করে, তাই এখানে সিম্পল
অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হবে। কেম এর পাস্ট ফর্ম হচ্ছে, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। কামের পাস্ট ফর্ম কি? কেম। এখানে স্টার্টে আছে অর্থাৎ ভার্ব টপে হচ্ছে ভার্বের টু হবে। এখানে বাকি অপশনগুলো ভুল হওয়ার কারণ কি? আসলে বাকি অপশনগুলো ভুল হওয়ার কারণ হচ্ছে এখানে হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল বসে, হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল বসে, অর্থাৎ হ্যাড পাস্ট পার্টিসিপল, কামের পাস্ট পার্টিসিপল হচ্ছে কামই হয়। কাম, কাম, কেম, কাম, কাম, কেম, কাম। অর্থাৎ কামের কামের হচ্ছে পাস্ট, এটা কাম। এই কামের প্রেজেন্ট ফর্ম কাম, পাস্ট ফর্ম কেম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। তো এখানে যেহেতু হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের থ্রি বসে, কাম হবে, তো এটা দিয়ে আসে হচ্ছে কেম, তো অতএব এটা ভুল। এরপর দ্বিতীয়টা হচ্ছে হ্যাড, হ্যাভ আছে, হ্যাবের পরে কি বসে? এখানে বলতেছে যে, এখানে বলছে যে হি এর সঙ্গে হ্যাভ নয়, হ্যাজ হয়, অর্থাৎ হি এর পরে। আর তারপরে আর একটা ভুল হচ্ছে হ্যাবের পরে ভার্বের থ্রি বসে, দিয়ে আছে ভার্বের টু, এই জন্য ভুল। আর এটা গঠনগতভাবে ভুল, এটা গঠনগতভাবে ভুল, আর অতএব এটি ঠিক, ঠিক আছে। আচ্ছা, এরপরে 7 নম্বর হচ্ছে এ লিস্ট অফ স্পেশাল বা টেকনিক্যাল ওয়ার্ডস উইথ ডেফিনেশন অফ ইজ এ কল্ড। টেকনিক্যাল, স্পেশাল টেকনিক্যাল ওয়ার্ডস উইথ ডেফিনেশন, অর্থাৎ এ লিস্ট, টেকনিক্যাল, স্পেশাল এবং টেকনিক্যাল ওয়ার্ডের লিস্ট, একটি লিস্ট। কে কী বলে? ডায়েরি বলে, ডিকশনারি বলে, ডাইরেক্টরি বলে, না গ্লোসারি বলা হয়? গ্লোসারি এখানে ডায়েরি বলতে দৈনন্দিন ঘটনা বলে ব্যক্তিগত নোট বোঝাচ্ছে। ডিকশনারি বলতে সাধারণ শব্দের অর্থ, বানান, উচ্চারণ সংগ্রহকে বোঝাচ্ছে। আর ডাইরেক্টরি হচ্ছে নাম, ঠিকানা, অর্থের তালিকা, তথ্যের তালিকা বোঝায়। আর গ্লোসারি বলতে বিশেষ বা কারিগরি শব্দের সংজ্ঞাসহ তালিকা বোঝায়, সংজ্ঞাসহ তালিকা, অর্থাৎ সঠিক হচ্ছে গ্লোসারি। আপনারা দেখতেছেন আমরা হচ্ছে অনেক সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দিছি। এটা আসলে অধিকাংশ বইতেই ইংরেজি এরকম ব্যাখ্যা দেওয়া থাকে না বললেই চলে। তো আমাদের এই নোটটা আপনারা পিডিএফ নিতে পারেন। পিডিএফ নিতে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমরা প্রশ্নে ফিরে আসি। 8 নাম্বার হচ্ছে দেয়া আছে হোয়াট ইজ মায়োপিয়া। মায়োপিয়াটা হচ্ছে কি? মায়োপিয়াটা হচ্ছে একটি নিকট দৃষ্টি, একটা রোগ, চোখের একটা নিকট দৃষ্টির রোগ। অর্থাৎ নিকট দৃষ্টি কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, কিন্তু দূরে বস্তুকে অস্পষ্ট দেখতে পায়, দূরে বস্তু ভালোভাবে দেখতে পায় না। তো এইটা বলতে এইটা হচ্ছে নিকট দৃষ্টি বোঝাচ্ছে। এই অর্থাৎ নিকট দৃষ্টি, অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে এইটা গ নাম্বার হয় স্টেজ অফ শর্ট সাইটেডনেস। এটার অর্থ হচ্ছে নিকট দৃষ্টি। এই অবস্থায় কাছের জিনিস পরিষ্কার দেখা যায়, কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখা যায়। যদিও আরও সঠিকভাবে বলতে গেলে মায়োপিয়া একটি চোখের ত্রুটি, ভার্সন কন্ডিশন। এই পরীক্ষার বিকল্পের মধ্যে গই সঠিক। আচ্ছা, 9 নাম্বার হচ্ছে ব্রিটেল এর সাবস্টিটেন্স, অর্থাৎ ব্রিটেল বলতে কি বোঝাচ্ছে এই জায়গায়? ক নাম্বার দেখেন দেওয়া আছে হচ্ছে ব্রিটেল মানে ভঙ্গুর, যা সহজেই ভেঙে যায়। হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন, মানে সহজেই ভেঙে যায়, এটা সহজেই ভেঙে যায়। আর এটা দেওয়া আছে হচ্ছে হুইচ ইজ ভেরি ব্রাইট, যখন এটি খুবই উজ্জ্বল, এটা হবে না। ক্যান নট ইজিলি ব্রোকেন, ভাঙে না সহজে, এটা হবে না। ইউজ মেকিং বার্স, এটা হবে না। অর্থাৎ ক নাম্বার সঠিক উত্তর। 10 নম্বর বলছে বড় বড় বানরের বড় বড় লেজ। বড় বড় বানরের বড় বড় লেজ, এর ইংরেজি কি? ইংরেজিটা হচ্ছে এই গ নাম্বারটা সঠিক। গ নাম্বার সঠিক হওয়ার কারণ, অন্যগুলো সঠিক না হওয়ার কারণ সম্পূর্ণ ব্যাখ্যা এখানে দিয়ে দিছি। দেখেন মান কি হচ্ছে বহুবচন, তাই হ্যাভ হবে, হ্যাজ নয়। হ্যাভ হবে, হ্যাজ নয়। মানকে একটা কি বহুবচন, আর হ্যাজ তো আপনারা জানেন যে একটা সিঙ্গুলার ভার্ব, অ্যাজ একটা সিঙ্গুলার ভার্ব, তো এই হ্যাজ হবে না, হ্যাভ হবে। আচ্ছা, এরপরে দেখেন যে প্রথমে দেখে বিগ মান কি? বিগ ট্রেইল। এই ইংরেজিতে বিগ বারবার এটা ব্যবহার একটা ভুল। অর্থাৎ বড় বড় বানর বলতে এখানে হচ্ছে
বিগ বিগ মানকি, এটা স্বাভাবিক ইংরেজি নয়। বিগ মানকিস, এটা স্বাভাবিক ও সঠিক। যেমন আরও দেওয়া আছে ছোটো ছোটো ছেলে, এটা সঠিক নয়, হবে হচ্ছে স্মল স্মল বয়। স্মল স্মল বয়, এটা সঠিক নয়। লম্বা লম্বা গাছ, এটা সঠিক নয়। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। অর্থাৎ বাংলায় বড় বড় বানর বলতে বোঝায় যে অনেক বড় বড় বানর, কিন্তু ইংরেজিতে একই বিশেষণ এভাবে বলা সাধারণত যায় না, তাই এই বিগ বিগ হলে পরে এটা ভুল। ঠিক আছে, এরপরে দেখেন, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। এরপরে 11 নম্বর হচ্ছে নেইদর রহিম নর করিম ড্যাশ প্রেজেন্ট স্টারডে। এখানে কি বসবে? ইজ, ওয়াজ, আর, ওয়ার। এখানে ওয়াজ বসার কারণ হচ্ছে নেইদার নর, নেইদার ডট নর, গ্রামারে একটা নিয়ম আছে রাইট ফ্রম ভার্বে নর। এই নেইদার ডট নর থাকলে এই নরের পরে যে সাবজেক্ট থাকে সেটা অনুযায়ী ভার্ব বসে। তাহলে রহিম কি একটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব আর তো হবেই না, ওয়ারও হবে না, ওয়ারও প্লুরাল, আরও প্লুরাল। হয় ইজ হবে অথবা ওয়াজ হবে। যেহেতু এই জায়গায় স্টার্টে আছে পাস্ট ফর্ম, অতএব ওয়াজ সঠিক উত্তর। এরপরে 12 নম্বর হচ্ছে দ্য অ্যান্টোনিয়াম অফ কার্ট্রিয়াল। কার্ট্রিয়াল হচ্ছে, এটা সঠিক উত্তর হচ্ছে প্রলং। এর বিপরীত শব্দ কি? অ্যান্টোনিম। শুধু এটা 2 নম্বর উত্তর হবে। এখানে ব্যাখ্যা দিয়ে আছে, আপনারা দেখে নেবেন। 13 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য অ্যাডজেক্টিভ অফ ম্যারেজ। ম্যারেজের অ্যাডজেক্টিভ কি? ম্যারেজের অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নুপিটাল, নুপটিয়াল হবে। 2 নম্বর হচ্ছে সঠিক। ব্যাখ্যা দেওয়া আছে দেখেন, এখানে হচ্ছে ম্যারি হচ্ছে বিয়ে করা, যা ভার্ব। ম্যারিড হচ্ছে বিবাহিত, অ্যাডজেক্টিভ। তবে এটি অ্যাডজেক্টিভের ম্যারেজের সাধারণ অ্যাডজেক্টিভ হিসাবে নয়, এটি ব্যক্তির অবস্থা বোঝায়। ম্যারিড। ম্যারিজেবল, বিয়ের উপযুক্ত, অ্যাডজেক্টিভ। এটা ভিন্ন অর্থ, এটার অর্থ ভিন্ন, অর্থাৎ এইটা সঠিক উত্তর হবে। 14 নম্বর হচ্ছে অ্যাডোর। অ্যাডোর অর্থ হচ্ছে খুব ভালোবাসা, এটা হচ্ছে খুব ভালোবাসা। লাভ ডিয়ারলি, লাভ ডিয়ারলি। নিচের প্রতিটি অপশনের অর্থ দেওয়া আছে, এগুলো আপনি দেখে নেবেন। হুইচ ওয়ান অফ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যে রিফ্লেক্স প্রোনাউন হচ্ছে এমন সর্বনাম যা বাক্যের কর্তা নিজেই নিজেকে নির্দেশ করে। যেমন হচ্ছে সেলফ, এগুলো শেষে হচ্ছে সেলফ অথবা সেলফস দিয়ে শেষ হয়। এটা যেহেতু সেলফ আছে, অতএব এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আরও কয়েকটা উদাহরণ দেওয়া আছে রিফ্লেক্সিভ প্রোনাউনের, এইগুলো আপনারা দেখে নেবেন। যেমন হচ্ছে মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ ইত্যাদি ইত্যাদি। 16 নম্বর হচ্ছে বেকার ডজন বলতে কি বোঝায়? বেকার ডজন বলতে 13কে বোঝায়। এটার সম্পর্কে একটা গল্প আছে, সেটা হচ্ছে ইংল্যান্ডে রুটি বিক্রেতারা, অর্থাৎ বেকারি তাদের বলা হয়, এই বেকারিরা হচ্ছে একটা নিয়ম ছিল হচ্ছে ওজনে যদি কম দিত তাহলে তাদের অনেক শাস্তি হতো। তো এই ভয়ে তারা 1 ডজন রুটিতে 1টি রুটি বেশি দিত, তাই এখানে বেকার ডজন, অর্থাৎ তাদের ডজনের সাথে একটা রুটি বেশি থাকতো, এই জন্যই 12 সাথে 1 যোগ হবে 13, অর্থাৎ বেকার ডজন বলতে 13কে বোঝায়, 13কে বোঝায়। 17 নম্বর হচ্ছে কনজাংশন প্রধানত কত প্রকার? কনজাংশন হচ্ছে 3 প্রকার। এখানে দেওয়া আছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড, বাট, অর। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে বিকজ, ইফ, দো, অলদো, এইগুলো। এরপরে 18 নম্বর হচ্ছে দ্য ডে ইজ ডিক্লাইনিং। এর সঠিক বাংলা অনুবাদ হবে হচ্ছে বেলা পড়ে আসছে। এখানে ডিক্লাইনের শব্দের অর্থ হচ্ছে কমে আসা বা শেষের দিকে যাওয়া বোঝানো হয়েছে, অধপতন না, বেলা পড়ে আসছে। 19 নম্বরের সঠিক উত্তর হবে হচ্ছে ঘ। এটার ব্যাখ্যা আপনারা দেখে নেবেন, এটার ব্যাখ্যা দেওয়া আছে নিচে। 20 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক হি হ্যাড হেয়ার। এটার সঠিক উত্তর হবে কাট, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটার ব্যাখ্যা সুন্দর করে জানা গেছে। কাটিং হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পজিটিভ ভার্বের গঠন, এইটা অনুসারে এই বাক্যটা হবে।
তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।